আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে যাত্রা শেষ করেছে বাংলাদেশ। ভালো কিছুর প্রত্যাশা থাকলেও একরাশ আক্ষেপ আর হতাশাই সঙ্গী হয়েছে বাংলাদেশের। 6 ম্যাচ খেলে মাত্র 1 পয়েন্ট সংগ্রহ করে টেবিলের তলানিতে থেকেই শেষ করেছে বাংলাদেশ। কিন্তু কেন এমন ব্যর্থতা বাংলাদেশের? ঠিক কোন কোন জায়গায় ব্যর্থ হয়েছে বাংলাদেশ? আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কারণ নাম্বার 1, দল গঠনে অস্বচ্ছতা। প্রতিবারই দল ঘোষণার পর কিছু খেলোয়াড়দের থাকা না থাকা নিয়ে আলোচনা হয়। যেহেতু আমাদের দেশের খেলোয়াড়দের জাতীয় দলে আসার একমাত্র মাধ্যম ঘরোয়া লিগ, তাই সেখানেও ভালো করে যদি জাতীয় দলে জায়গা না পাওয়া যায় তাহলে আর কোথায় ভালো করতে হবে? আবার পারফর্ম করা তো পরের কথা। নিয়মিত খেলার সুযোগ না পেয়েও কিছু খেলোয়াড় নিয়মিত জাতীয় দলে জায়গা পাচ্ছেন। তাই তো আমরা যে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে পারছি না সেটা একেবারেই পরিষ্কার। যেমন এবারের দলে জায়গা পাওয়া মুজিবুর রহমান জনি বা রফিকুল ইসলাম লিগে কত মিনিট খেলেছেন? লিগে 8 ম্যাচে বদলি হিসেবে নেমেছেন জনি, খেলেছেন মাত্র 116 মিনিট। অপরদিকে রফিকুল ইসলাম এবারের মৌসুমে খেলেছেন 6 ম্যাচ, মাঠে ছিলেন মাত্র 224 মিনিট। তারপরও তারা জাতীয় দলের স্কোয়াডে অটো চয়েস। কিন্তু কিসের ভিত্তিতে? শুধুমাত্র প্রতিভা আছে বলেই নিজেদের প্রমাণ না করেই জাতীয় দলে জায়গা পাচ্ছেন তারা। অপরদিকে মোহামেডানের হয়ে এবারের মৌসুমে নজর কাড়া উইঙ্গার আরিফ হোসেন জাতীয় দলে জায়গা পাননি। লিগে 18 ম্যাচ খেলে সমান 3টি করে গোল এবং অ্যাসিস্ট করেছেন আরিফ, কিন্তু জাতীয় দলে জায়গা পেতে এই পারফরমেন্স যথেষ্ট হয়নি। লিগে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা রাব্বি হোসেন রাহুলেরও মূল দলে জায়গা হয়নি। প্রথম ম্যাচে স্কোয়াডে থাকলেও অভিষেক হয়নি তার, আর দ্বিতীয় ম্যাচের জন্য তাকে কাতারই নেওয়া হয়নি। কিন্তু ব্রাদার্সের মতো দলের হয়ে লিগে 6 গোল করে এবারের মৌসুমের অন্যতম সেরা আবিষ্কার এই তরুণ ফরওয়ার্ড। এদিকে দলে নিলেও শাহরিয়ার ইমনকে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামানো হয়নি। লেবাননের বিপক্ষে মাঠে নামানো হয়েছে ম্যাচের 69তম মিনিটে। অথচ এবারের মৌসুমে অন্যতম সেরা দেশীয় খেলোয়াড় এই শাহরিয়ার ইমন। কাজেম শাহর বেলাও একই অবস্থা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকেও মাঠে নামাননি কোচ। লেবাননের বিপক্ষে মাঠে নামানো হয়েছে 76তম মিনিটে। অথচ লিগে পুলিশের হয়ে 18 ম্যাচে সমান 2টি করে গোল এবং অ্যাসিস্ট করেছিলেন কাজেম। এছাড়াও আরও বেশ কিছু জায়গায় খেলোয়াড় নির্বাচন হয়েছে প্রশ্নবিদ্ধ, যেখানে লিগে পারফর্ম করাতে জায়গা পাওয়া উচিত ছিল। কিন্তু দিন শেষে ঘুরে ফিরে সেই মুখস্থ দল নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। কারণ নাম্বার 2, কৌশলে পরিবর্তন। সাফ চ্যাম্পিয়নশিপ থেকে নিয়মিত দলকে 4-4-2 ফরমেশনে খেলিয়েছেন ক্যাব্রেরা, যেখানে রক্ষণ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করেছে দল, খেলেছে পাসিং ফুটবল। কিন্তু এবারে 2 ম্যাচে 5-3-2 ফরমেশনে দলকে খেলান ক্যাব্রেরা। পাসিং ফুটবলের পরিবর্তে লং বলে খেলার চেষ্টা করেছে বাংলাদেশ। চেষ্টা বলতে কয়েকটা পাস খেলে উদ্দেশ্যহীনভাবে বল বাড়ানো, এরপর বলের নিয়ন্ত্রণ হারানো। এছাড়া মিডফিল্ডে একজন কমে যায় আক্রমণ ভাগে রাকিব মোরসালিন সেভাবে বলের যোগান পাননি, যার কারণে তাদের নিচের দিকে নেমে খেলতে হয়েছে এবং বাংলাদেশের আক্রমণের শক্তি অনেকটাই কমে গিয়েছে। অপরদিকে 5 ডিফেন্ডার নিয়ে খুব একটা ম্যাচ না খেলায় দেখা গিয়েছে সমন্বয়ের অভাব। 2 ম্যাচের হারের পেছনেই তাই কৌশলের পরিবর্তন অনেকাংশেই দায়ী। কারণ নাম্বার 3, রক্ষণের দুর্বলতা। বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের রক্ষণের দুর্বলতা ফুটে উঠেছে, যার একটা বড় কারণ ইনজুরির কারণে তপু তারিকদের সবগুলো ম্যাচে না পাওয়া। আবার তাদের কাছ থেকে সেরা পারফরমেন্সও পাওয়া যায়নি। তাদের জায়গায় খেলা হাসান মুরাদ কিংবা শাকিল হোসেনও ভালো করতে পারেননি। সাদউদ্দিন, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সালরা আশা দেখালেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। সবকিছু মিলিয়ে বাংলাদেশের রক্ষণ একেবারেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। 6 ম্যাচে 20 গোল হজম সেটারই প্রমাণ। কারণ নাম্বার 4, মাঝমাঠে ক্রিয়েটিভিটির অভাব। ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে হলে মাঝমাঠে নিয়ন্ত্রণ রাখা জরুরি, আর বাংলাদেশ দলে সেটারই বড্ড অভাব। হৃদয়, সোহেল, জামালরা প্রত্যাশা পূরণ করতে পারেননি। প্রতিপক্ষের আক্রমণ রুখে দিয়ে ফরওয়ার্ডদের আক্রমণের সুযোগ করে দিতে পারেননি তারা। মূলত বেশিরভাগ সময়ই রক্ষণ সামলাতে ব্যস্ত থেকেছে মাঝমাঠের খেলোয়াড়রা। তবে যখনই বল পেয়েছে তখন সেটা ধরে রেখে নিজেদের মধ্যে পাস খেলে আক্রমণের সুযোগ তৈরি করতে হয়েছে ব্যর্থ। অবশ্য কয়েকটা ম্যাচে বিচ্ছিন্নভাবে কিছু আক্রমণের সূচনা করলেও মাঝমাঠ থেকে ধারাবাহিক পারফরমেন্স আসেনি। কারণ নাম্বার 5, চিরায়ত ফিনিশিং সমস্যা। বাংলাদেশের ফুটবলে ফিনিশিং সমস্যা বহু পুরনো, এবারও যার ব্যতিক্রম ছিল না। তাছাড়া র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলায় বাংলাদেশ খেলেছে রক্ষণাত্মক ফুটবল, যার কারণে আক্রমণ ভাগে সেভাবে সুযোগ তৈরি হয়নি। আবার হলেও সেগুলো ঠিকভাবে কাজে লাগানো যায়নি। কখনো সিদ্ধান্ত গ্রহণে ছিল বিচক্ষণতার অভাব, আবার কখনো সঠিক সময়ে সঠিক জায়গায় খেলোয়াড় খুঁজে পাওয়া যায়নি। এছাড়া কয়েকটি গোলের ভালো সুযোগ তৈরি করে এমনকি গোলকিপারকে একা পেয়েও সেগুলো কাজে লাগানো যায়নি। ফলে 6 ম্যাচে মাত্র 1টি গোল করতে পেরেছে বাংলাদেশ। কারণ নাম্বার 6, ঘরের বাইরে ছন্নছাড়া পারফরম্যান্স। বিশ্বকাপ বাছাই পর্বের 2 রকম বাংলাদেশের দেখা মিলেছে। ঘরের মাঠে খেলার সময় বাংলাদেশ যেন অন্যরকম প্রাণশক্তি নিয়ে মাঠে নেমেছে, আবার প্রতিপক্ষের মাঠে খেলার সময় যেন সবাই অদৃশ্য এক চাপ নিয়ে খেলেছে, যার কারণে বারবার করেছে ভুল। ঘরের মাঠে বাংলাদেশের 3 ম্যাচের পারফরমেন্স যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। লেবাননের বিপক্ষে পিছিয়ে পড়ে ড্র নিয়ে মাঠ ছাড়া, এরপর ফিলিস্তিনের বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে হারের স্বাদ পাওয়া, আর সবশেষ অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে লড়াই করে 2-0 গোলের হার। অপরদিকে অস্ট্রেলিয়ার মাটিতে 7-0 গোলের হার, ফিলিস্তিনের বিপক্ষে কুয়েতে 5-0 গোলের হার এবং সবশেষ ম্যাচে কাতারে লেবাননের কাছে 4-0 গোলের হার সঙ্গী হয়েছে বাংলাদেশের। তাই তো ঘরের মাঠে ভালো খেললেও ঘরের বাইরে একেবারেই বাজে পারফরমেন্স উপহার দিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের ব্যর্থতার জন্য মোটা দাগে এসব কারণগুলোকেই দায়ী করা যায়। আপনাদের চোখে কোন কোন জায়গায় ব্যর্থ হয়েছে বাংলাদেশ? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।